আসসালামু আলাইকুম। সাফারের মৃত্যুর পর থেকেই তার পরিবারের সাথে ঘটতে থাকে ভয়ানক সব ঘটনা, বিশেষ করে তার ছোট বোন মাওয়ারের সাথে। সাফারের আত্মা তাকে ভয় তো দেখাচ্ছিলই, তার পাশাপাশি সে দেখতে পাচ্ছিল ভয়ানক এক শয়তান জিনকে। জিনের এই রানীর কারণেই মৃত্যু ঘটেছিল সাফারের। ধীরে ধীরে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব রহস্য। মৃত্যুর আগে সাফার জিনের বাচ্চা দ্বারা প্রেগনেন্ট ছিল, কিন্তু এটা কিভাবে সম্ভব? কে আছে এই সব কিছুর পেছনে তা জানার পর আপনার গাও শিউরে উঠবে। তাই চলুন কোনো রকম স্পয়লার না দিয়ে সরাসরি চলে যাওয়া যাক গল্পে, যা নেওয়া হয়েছে সদ্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর মুভি থেকে। গল্পের শুরুতে একটা সমুদ্রের তীরের দৃশ্য দেখা যায়, যেখানে কাটা বনের ভেতর দিয়ে একা একা এগিয়ে যাচ্ছিল একটা মেয়ে। কাদা পানির মধ্য দিয়ে হেঁটে হেঁটে সে সমুদ্রের তীরে যায়, যেখানে একটা প্ল্যাটফর্মের মতো ছিল। সেখানে এক ভয়ানক কণ্ঠ শোনা যায়, সেই সাথে দেখা যায় কালো জাদুর সব জিনিসপত্র। মেয়েটি সেখানে শুয়ে পড়ে, আর এরপর এক ভয়ানক কালো হাতের ছায়া দেখা যায়, যেটা কোনো মানুষের ছিল না। হাতটি এখানে মেয়েটির পেটের ভেতরে নিজের আঙুল ঢুকিয়ে দেয়। মেয়েটি চিৎকার করে ওঠে। তার দুই চোখ সাদা ছিল, যা থেকে আমরা বুঝতে পারি মেয়েটি আসলে ওই শক্তির বশে ছিল। আর এরই সাথে দৃশ্য এখান থেকে পরিবর্তিত হয় এবং আমরা একটা অনুষ্ঠানের দৃশ্য দেখতে পাই। অনুষ্ঠানটি হচ্ছিল ওমান নামক একজন লোকের বাড়িতে, যেখানে অনেক অতিথিরা এসেছিল দাওয়াতে। সুন্দর করে স্টেজও সাজিয়ে রাখা হয়েছিল। যে সব কিছু ছবি তুলছিল মাওয়ার। মাওয়ার হলো ওমারের ছোট মেয়ে। এখানে দেওয়ালে তাদের পরিবারের সকলের ছবি টাঙানো ছিল, যেখান থেকে আমরা ওমারের স্ত্রী সারিকেও দেখতে পাই, যে কোনো এক দুর্ঘটনার কারণে অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল। ঠিকঠাকভাবে সে হাঁটতে পারত না। এখানে ওমারকে আমরা দেখতে পাই, যে কিনা বেশ চিন্তিত ছিল। আমরা জানতে পারি ওমার এই এলাকার একজন নেতা। খুব শীঘ্রই নির্বাচন আসতে চলেছে, আর এ কারণেই তার বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার বাবা তার থেকেও বড় পর্যায়ের একজন নেতা, যে কারণে তাদের পরিবারের বেশ দাপট ছিল মানুষের মধ্যে। এখানে ওমার এবং তার স্ত্রী সারি একটা রুমে ছিল, তখনই সেখানে তাদের বড় মেয়ে সাফার আসে। সে তাদের ঐতিহ্যবাহী ড্রেস পরেছিল, যা দেখে এগিয়ে যায় সারি। তবে তাকে স্পর্শ করতেই সারির অদ্ভুত কিছু একটা অনুভব হয়। তখনই সেখানে মাওয়ার চলে আসে। সে তাদের চারজনের পরিবারের একসাথে ছবি তুলতে চাইছিল। বাবা মা সবাই রেডি হয়ে বসে পড়ে। মাওয়ারও ক্যামেরাটা অন করে তার বাবার কাছে গিয়ে বসে পড়ে। ওই সময় আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করি। সারি ওমারের হাত ধরতে চাইছিল, তবে ওমার কোনো এক কারণে সারির হাত সরিয়ে দেয়। সারির এতে করে মন খারাপ হয়ে যায়। যাক, এখন ছবি তোলা শেষ হওয়ার পর ওমার চলে যায় ভাষণ দিতে। সেখানে তার বাবাও উপস্থিত ছিল, যার নাম ছিল মুক্তার। এখন ওমারের কথা থেকে আমরা জানতে পারি 7 মাস আগে সারির সাথে একটা দুর্ঘটনা ঘটেছিল, যে কারণে এখন সে এরকম প্যারালাইজড হয়ে গিয়েছে। তবে এই ট্রমা থেকে এখন তাদের পরিবার বেরিয়ে এসেছে। তাই তো ওমার আরো বড় পর্যায়ে ইলেকশন লড়তে চায়, যেটা জানার পর সেখানে থাকা একজন লোকের মুখ শুকিয়ে যায়। আমরা বুঝতে পারি এই লোকটি ওমারের কম্পিটিটর ছিল। খুব শীঘ্রই তাদের দুজনের মধ্যে নির্বাচন নিয়ে প্রতিযোগিতা হতে চলেছে। এখন ভাষণ শেষ করে ওমার চলে আসে তার স্ত্রী সন্তানের দিকে। ঠিক তখনই কয়েকজন নর্তকী তার কাছে আসে এবং তার সাথে ছবি তুলতে চায়। ওমার এতে রাজি হয়ে যায়। মাওয়ার তাদের ছবি তুলে দেয়। এই ব্যাপারটাও ভালো লাগছিল না সারির, তবে তার তো কিছু বলারও ছিল না। এখন এরপর প্রতিদ্বন্দ্বী হাজি সেখান থেকে চলে যাচ্ছিল, যাকে এগিয়ে দিতে যায় উমার। তখন হাজির কথা থেকে উমার বুঝতে পারে যে তার এই সিদ্ধান্তে সে একদমই খুশি না। যদিও তার বাবা সেখানে আসাতে এই সব কিছু একটু থেমে যায়, তবে সে চলে যাওয়ার পর মুক্তার ওমারকে বলে তাকে এখন থেকেই সাবধান থাকতে হবে, সেই সাথে প্রস্তুতিও নিতে হবে। এ কথা বলে সে একজন লোকের সাথে সেখান থেকে চলে যায়। এদিকে মায়ের কাছে এসেছিল সাফার। ওই সময় মাওয়ার লক্ষ্য করে সাফারের কাপড়ে রক্ত লাগানো। সে তাকে সাথে করে নিয়ে যায় ওয়াশরুমে। সারি তো এইসব ব্যাপারে লক্ষ্যই করে না। সে তো মন মুগ্ধ হয়ে নর্তকীদের নাচ দেখছিল। আমরা জানতে পারি 7 মাস আগ পর্যন্ত সে অনেক নাম করা একজন নর্তকী ছিল। তবে এখন শারীরিক সমস্যার কারণে নাচা তো অনেক দূরের কথা, সে হাঁটতেও পারে না। অন্যদিকে সাফারকে দেখা যায় ওয়াশরুমে, যেখানে তার সাথে এক ভয়ানক ঘটনা ঘটে। তার শরীর খারাপ হয়েছে এটা বুঝতে পেরে মাওয়ার তার কাছে যায় এবং তাকে একটি খাবারের প্যাকেট দিয়ে বলে রেস্ট নিতে।
এরপর সে বেরিয়ে পড়ে তার ফটো স্টুডিওর উদ্দেশ্যে। তার নয় বরং তার ফ্রেন্ডের। সেখানে সে প্রায় যেত নিজের তোলা ছবিগুলো প্রিন্ট করতে। তার ফ্রেন্ড আসার পর সে তাকে একটা সুসংবাদ জানায়, তাকে জার্নালিস্ট হিসাবে একটা ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। এটা মাওয়ারের স্বপ্ন ছিল। তবে সমস্যার ব্যাপার হলো মাওয়ার তার মাকে একা ছেড়ে এই শহর থেকে দূরে কোথাও যেতে চাইছিল না। তার বাবা হয়তোবা তাকে যেতেও দিবে না। এইসব নিয়েই সে ভাবছিল। সে চিন্তা করছিল তার বাবা যদি জিতে যায় তাহলে সে মিনিস্টার হয়ে যাবে। এরপর হয়তোবা সে সময়ই পাবে না তাদের মায়ের খেয়াল রাখার। এ কারণে মাওয়ার এখানেই থাকতে চাইছিল। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং ওমারকে দেখা যায় নমিনেশন অফিসে। সেখান থেকে সে নমিনেশন পেয়ে যায়। এরই মাঝে ওয়াহিদ সেখানে আসে। ওয়াহিদ এখানে তার বাড়িতে রান্না করা খাবার তার জন্য নিয়ে এসেছিল। সে এভাবেই ওমারকে অভিনন্দন জানায় এবং বলে তারা এবার একটা ক্লিন ফাইট করবে। ওমারও এতে সম্মত হয়। সে চলে গেলে ওমারের সাথে থাকা তার সব থেকে বিশ্বস্ত লোকটি রিকি তাকে বলে যে তার এই খাবার খাওয়া একদমই ঠিক হবে না। এখন যেহেতু নির্বাচনের সময়, যে কোনো কিছু থাকতে পারে এতে। তাই তো নিচে গিয়ে ওমার এই খাবার ডাস্টবিনে ফেলে দেয়। এখন ওই রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে আমরা ননি নামক একজন মহিলাকে দেখতে পাই। সে কিছু একটা রান্না করছিল, এমন সময় কোনো এক দুর্ঘটনার পূর্বাভাস পায়। হঠাৎ করেই তার দরজায় কেউ একজন নক করতে শুরু করে। সে গিয়ে দরজা খুলতেই দেখতে পায় সেখানে দাঁড়িয়ে আছে ওমারের বড় মেয়ে সাফার। তাকে দেখে অসুস্থ মনে হচ্ছিল। ননি এখানে চিন্তায় চিন্তায় আশেপাশে দেখতে থাকে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা মাওয়ারকে দেখতে পাই যে কিনা ওই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করছিল। তখনই সে লক্ষ্য করে এত রাতে তার বোন অন্ধকারের মধ্য দিয়ে একা একা হেঁটে বাড়িতে ফিরছে। আমরা সাফারের হাতে একটা বিশেষ মালাও দেখতে পাই। এত রাতে বাইরে থেকে আসতে দেখে মাওয়ার তার উপর রেগে গিয়েছিল। সে বের হয়ে তাকে জিজ্ঞাসা করে সে কোথায় গিয়েছিল। এর উত্তর না দিতে চাইলে সে সাফারকে উল্টোপাল্টা বলতে থাকে যে তাদের মা অসুস্থ, এখনও সে রাতের বেলা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এত কিছু হয়ে গেল তবুও সে শুধরালো না। এমনকি সে এখানে সাফারকে বাজে মেয়েও বলতে যায়, তবে নিজেকে কন্ট্রোল করে নেয়। সাফার তার উপর রেগে যায় এবং তাকে ধরে তার মুখ থেকে ওই কথা বের করতে চায়। মাওয়ার এই কথার কোনো উত্তর না দিয়ে ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সাফার তখন ইমোশনাল হয়ে পড়ে এবং দরজায় বারবার নক করতে থাকে। তবে মাওয়ার তবুও দরজা খোলে না। তাই তো সাফার বাইরে বসে বসেই কাঁদতে থাকে। কিছুক্ষণ পর তাকে ঘুমিয়ে থাকতে দেখা যায়। তবে তার বিছানা যেন রক্তে ভিজে গিয়েছিল, যা ফ্লোরের উপর গিয়ে পড়ছিল। তখনই সাফারের চোখ সাদা হয়ে যায়। তার হাতের মালাটি কাঁপতে থাকে এবং সে কারোর বসে এসে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে বাতাসের আওয়াজে ঘুম ভেঙে যায় মাওয়ারের। সে তখন দরজার ফাঁকা দিয়ে দেখতে পায় নিচে থেকে পানি আসছে, যেটা চেক করার জন্য সে দরজা খোলে। দেখতে পায় বাইরে রক্তের মতো লিকুইড পড়ে আছে। আশেপাশের লাইটগুলো ফ্লিকার করতে আরম্ভ করে। পাশে থাকা ঘণ্টাটি আপনা আপনিই বেজে ওঠে। সামনের দরজাটি আপনা আপনি খুলে যায়। মাওয়ার সেখানে যেতেই এক ভয়ানক শক্তি তার পিছে চলে আসে। তবে সে কাউকে দেখতে পায় না। সে মনে করে তার বোন হয়তোবা রুমের দরজা খুলে রেখেই চলে গিয়েছে। তাই সে রুমের দরজাটি বন্ধ করে শুয়ে পড়ে। পরদিন সকালে টেলিফোনের আওয়াজে ঘুম ভাঙে সবার। ওমার ছুটে এসে মাওয়ারকে জিজ্ঞাসা করে তার বোন কোথায়। মাওয়ারের কাছে তো এই প্রশ্নের উত্তর ছিল না। ওমার ছুটে সেখান থেকে বেরিয়ে যায়। মাওয়ার কিছুই বুঝতে পারে না, তার মাও কিছু বুঝছিল না। ওমার কিছু না বলেই গাড়ি নিয়ে সেখান থেকে রওনা দেয়, যা দেখে মাওয়ারও তার পিছু পিছু সাইকেল নিয়ে রওনা হয়। সে মূলত গিয়েছিল সমুদ্রের তীরে, যেখানে লোকজনের অনেক ভিড় ছিল। পুলিশ তাকে আটকাচ্ছিল ভেতরে যেতে। তবুও ছুটে সে ভেতরে চলে যায় এবং সাফারের নাম ধরে চিৎকার করে কাঁদতে থাকে, যা শুনে মাওয়ারও ভেতরে ছুটে চলে যায় এবং দেখতে পায় তার একমাত্র বোনের লাশ, যার কিনা ভয়ানকভাবে মৃত্যু ঘটেছিল। দুজনই ছটফট করে কাঁদতে থাকে। বাড়িতে বসে সারিও কাঁদছিল। সাফারের পোস্টমর্টম করানো হয় আর এরপর তাকে দাফন করা হয়, যেখানে তার পরিবারের সকলে তাকে শেষ বিদায় জানাতে এসেছিল। ওমারকেও ওয়াহিদ সান্ত্বনা দেয় এবং সেখান থেকে বেরিয়ে যায়। ওই সময় ওমারের হাতে ছিল পোস্টমর্টমের রিপোর্ট, যেটা সে খুলেও দেখে না। এদিকে মেয়েকে হারানোর কষ্টে বাড়িতে ফিরে কান্নায় ভেঙে পড়ে সারি। এদিকে এই ঘটনায় ওমারও অনেকটা ভেঙে পড়েছিল। তার মনে হচ্ছিল সে যদি নিজের মেয়েকেই রক্ষা করতে না পারে তাহলে সে পুরো জেলার লোকজনকে কিভাবে রক্ষা করবে। এই নিয়েই সে নিজের বাবা মুক্তারকে বলছিল। তার বাবা এখানে তাকে বোঝায়
যে সাফারের মৃত্যু তার দোষের জন্য নয়, বরং তার ভাগ্যে ছিল। এমনিতেই সে একজন ভালো নেতা, তাই সে নিজের এলাকা এবং জেলার জন্য নিশ্চয়ই ভালো কিছুই বয়ে আনবে। এভাবেই বুঝিয়ে রেখে সে সেখান থেকে চলে যায়। এদিকে মাওয়ার গিয়েছিল ওই স্থানটিতে যেখানে সাফারের লাশ পাওয়া গিয়েছিল। সে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে চলে আসবে, ঠিক তখনই জঙ্গলের মাঝ থেকে আওয়াজ ভেসে আসে। ব্যাপারটা বোঝার জন্য সে একটা লাঠি হাতে নেয় এবং সেটা দিয়ে একই রকম আওয়াজ করে। তখন আবারও জঙ্গলের মাঝ থেকে একই রকম আওয়াজ ভেসে আসে। মাওয়ারের সন্দেহ হয়, তাই সে চেক করতে বনের ভেতরে ঢুকে পড়ে। সে এইভাবেই আওয়াজ করতে করতে সামনের দিকে এগোচ্ছিল। ঠিক তখনই গতরাতে দেখা ওই ভয়ানক প্রতিমূর্তিকে দেখা যায়, যে কিনা উড়ে মাওয়ারের দিকে এগোচ্ছিল। মাওয়ার এটা অনুভব করে পিছে ঘুরে তাকাতেই সে দেখতে পায় সেখানে তো কেউই নেই। তবুও সে এই কাটা বন নোংরা পানির মধ্য দিয়ে সামনের দিকে এগোতে থাকে। এভাবে এগোতে এগোতে সে ওই স্থানে চলে আসে যে স্থানটি আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, অর্থাৎ যেখানে একটা কাঠের প্ল্যাটফর্ম তৈরি করা ছিল। মাওয়ার কিছু বুঝে উঠতে পারছিল না, এমন সময় তার পায়ে গেঁথে যায় একটা ছোট্ট কানের দুল। যে রাতে তার বোনের খুন হয়েছিল সেই রাতে তার বোনের কানে এই কানের দুলটাই পড়া ছিল। মাওয়ারের মনে পড়ে যায়, তাই তো সে তখনই সেটা নিয়ে পৌঁছে যায় তার বাবার কাছে। সে তার বাবাকে সেটা দেখায় এবং জানায় এই কানের দুল যেখানে সাফারের লাশ পাওয়া গিয়েছে সেখানে পাওয়া যায়নি, বরং সমুদ্রের তীরে থাকা ওই প্ল্যাটফর্মে পাওয়া গিয়েছে। যা শুনে তার বাবা একটু সময় ভাবে, আর এরপর এটা রিকিকে দিয়ে বলে পুলিশকে দিয়ে দিতে, যা দেখে মাওয়ার অনেক বেশি ক্ষেপে যায়। তার মতে তাদের এই ব্যাপারে আরো বেশি তদন্ত করা উচিত। পুলিশের উপর শুধুমাত্র ভরসা করে থাকলে চলবে না, এটা তার বোন সাফারের ব্যাপার। তবে ওমার তো চাইছিল এই সব কিছু যাতে পুলিশই হ্যান্ডেল করে। একথা বলে সে মাওয়ারের সামনেই সাফারের পোস্টমর্টমের রিপোর্টটি নিজের ড্রয়ারে রেখে দেয় এবং চাবিটিও টেবিলের উপরে রেখে দেয়। মাওয়ার এখানে কথা বাড়ায় না এবং রাগের মাথায় সেখান থেকে চলে যায়। এদিকে ওমারের এত বেশি কষ্ট হচ্ছিল যে সে সাফারের রুমে গিয়ে তার ছবি দেখে কাঁদতে থাকে। মাওয়ারও নিজের রুমে বসে তার এবং সাফারের ছবি দেখছিল। এমন সময় দুটো ক্যাসেট সে পায়, যার একটি সে রেডিওতে চালিয়ে দেয়, যেখানে সাফার তার উদ্দেশ্যে একটা সুন্দর গান গেয়েছিল। আর এরপর সে মাওয়ারকে জোর করছিল যাতে করে সে সাফারের উদ্দেশ্যে কোনো কিছু বলে। একথা বলতে বলতেই হঠাৎ করে রেডিওতে ডিস্টার্ব দেখা দেয় এবং লাস্ট টাইম মাওয়ার এবং সাফারের মধ্যে যে কথাগুলো হয়েছিল সেগুলোই রেডিওতে বাজতে থাকে। ফলে কি হচ্ছে তা মাওয়ার একদমই বুঝে উঠতে পারছিল না। এরই মাঝে আচমকা সাফারের আত্মা তার কানের কাছে এসে ওই গালি দেয়, যেটা ওই রাতে মাওয়ার তাকে দিতে চেয়েছিল। মাওয়ার এতে করে ভীষণ ঘাবড়ে গিয়েছিল। তখনই রেডিওটি চলতে আরম্ভ করে। বাইরে থেকে গুংরানির আওয়াজ ভেসে আসে। মাওয়ার ভয়ে ভয়ে রুম থেকে বের হতেই দেখতে পায় তাদের মা মাটিতে পড়ে আছে এবং সে ভীষণ খারাপভাবে অসুস্থ হয়ে পড়েছে। ওমারও সেখানে চলে আসে এবং দ্রুত ডক্টর ডেকে আনা হয়। এভাবেই পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া যায়। ওমার এই সব কিছুতে অনেক বেশি ভেঙে পড়ছিল। ডক্টরের পাশাপাশি ননিও ওই দিন এসেছিল সারিকে দেখতে। সে কিছুটা কাজ গুছিয়ে দিয়ে মাওয়ারকে বলে তার মায়ের খেয়াল রাখতে। যাওয়ার সময় সে ওমারকে তার নামাজ আদায়ের ব্যাপারটা মনে করিয়ে দেয়। অনেকদিন হয়ে গিয়েছে ওমার নামাজ পড়ে না। এই কথাগুলো এখন আর তার মনে দাগও কাটে না। এখন এরই মাঝে ডক্টর বেরিয়ে আসে। এখানে তার কথা থেকে ডক্টরও ধারণা করতে পারে যে সে নিজের স্ত্রীকে তেমন একটা ভালোবাসতো না। সে নিজের স্ত্রী সম্পর্কে সেরকম তো কোনো কিছু জানতোই না। সারির অসুস্থতার থেকে বেশি তার ইলেকশন নিয়ে চিন্তা ছিল। এখন এভাবেই রাতটা কেটে যায়। পরদিন সকালে ননি আবারও আসে সারির দেখাশোনার জন্য। সে এখানে সারির পায়ে ক্ষতের চিহ্ন দেখতে পায় এবং ভেতরে গিয়ে কিছু একটা নিয়ে ভাবতে থাকে। তখনই মাওয়ার তার কাছে আসে এবং সাফারের মৃত্যুর ঘটনার ব্যাপারে কথা বলতে থাকে। তবে মৃত ব্যক্তির সম্বন্ধে ননি কোনো কথা বলতে চাইছিল না। মাওয়ারের কেন জানি মনে হচ্ছে সাফার একদমই শান্তিতে নেই, যা শুনে ননি অনেক চিন্তিত হয়ে পড়ে। তবে সে কিছুই বলে না। সেখান থেকে যাওয়ার সময় সে সারির দিকে তাকায় এবং মাওয়ারকে ডেকে বলে তার মায়ের ব্যাপারে ভাবতে। একথা বলে সে বেরিয়ে যায়। তবে মাওয়ার একদমই বসে থাকা পাত্রী ছিল না। সে সাফারের ঘরে গিয়ে তল্লাশি চালাতে থাকে, এমন কিছু খোঁজার জন্য যাতে করে সে বুঝতে পারে সাফারের মৃত্যু কিভাবে ঘটেছে। এই সব কিছু খোঁজার সময় একটা পেন বেডের নিচে চলে যায়, যেটা নেওয়ার জন্য মাওয়ার যখন নিচে ঝোঁকে তখনই সে ভেতরে একটা স্টিলের কন্টেইনার দেখতে পায়।
এই বক্সটার ভেতরে নিশ্চয়ই কোনো কিছু ছিল, তাই তো কৌতূহলবশত মাওয়ার সেটা ওপেন করে। ভেতরে সাফার তাদের পরিবারের ছবি রেখেছিল, সেই সাথে ছিল ছোট্ট ছোট্ট চিরকুট, যেখানে ভালোবাসার ব্যাপারে কেউ একজন ব্যক্ত করেছিল সাফারের কাছে। এই সব কিছু দেখে মাওয়ারের ভীষণ সন্দেহ হয়, তাই তো সকলে ঘুমিয়ে গেলে ওই রাতে সে বের হতে যাচ্ছিল অনুসন্ধানের জন্য। তবে তখনই হঠাৎ করে লাইটটা বন্ধ হয়ে যায়। সামনে এক ভয়ঙ্কর সাফারকে দেখা যায়, যে কিনা তার দিকে এগোচ্ছিল অন্ধকারের ভেতরে। বারবার মাওয়ার লাইটটি জ্বালাতে থাকে এবং লাইটটি বারবার অফ হতে থাকে। এভাবেই সাফার প্রায় তার কাছে চলে আসে। এমন সময় তার কাঁধে হাত রাখে ওমার। সে এত রাতে মাওয়ারকে এইভাবে বের হতে দেখে অনেক বেশি রেগে গিয়েছিল। মাওয়ার তাকে বোঝানোর চেষ্টা করে যে সে সাফারের মৃত্যুর ব্যাপারে জানতে চায়। তখন ওমার বলে, এত রাতে বের হয়ে যদি তার অবস্থাও সাফারের মতো হয়, তাহলে সে ভেবে দেখেছে যে ওমার এবং সারির কি হবে। ফলে এই পর্যায়ে এসে মাওয়ারও চুপ হয়ে যায়। পরদিন সে তার বন্ধুর ফটো স্টুডিওতে যায় এবং সেখানে গিয়ে সাফারের সব ছবিগুলো প্রিন্ট করতে আরম্ভ করে, যেগুলো সে ওই বক্সের ভেতরে না প্রিন্ট করা অবস্থায় পেয়েছিল। তখনই একটা ছবি ভেসে ওঠার সাথে সাথে তারা দুজনই হতবাক হয়ে যায়। মাওয়ার তখনই ছবিগুলো প্রিন্ট করে বাড়িতে গিয়ে পৌঁছায় এবং বাবাকে কিছু একটা জানানোর জন্য সরাসরি চলে যায় তার স্টাডিতে। তবে সেখানে তখন কেউই ছিল না। এই সুযোগে মাওয়ার তার ড্রয়ারে থাকা ওই পোস্টমর্টমের রিপোর্টটি খুঁজতে আরম্ভ করে। ভেতরে একটা সিক্রেট ড্রয়ার ছিল, চাবিটি সে পেয়ে গিয়েছিল এবং ওই চাবির মাধ্যমে সে ওই ড্রয়ারটি ওপেন করে, যার ভেতরে সে পুরনো কিছু ছবি দেখতে পায়। সেখানে একজন মহিলার ছবি ছিল, যার সাথে তার বাবার বিয়ের ছবি ছিল। সেই সাথে একটা ছোট্ট বক্সের ভেতরে ছিল একটা ওয়েডিং রিং। মাওয়ার এগুলো দেখে অবাক হয়ে যায়, তবে এটা নিয়ে মাথা না ঘামিয়ে বরং সে ভেতর থেকে বের করে নিয়ে আসে পোস্টমর্টমের রিপোর্টটি, যেটা না চেক করেই ওমার ভেতরে রেখে দিয়েছিল। আর এটা পড়েই মাওয়ারের মাথায় যেন বাজ ভেঙে পড়ে। সে জানতে পারে মৃত্যুর আগে সাফারের মিসক্যারেজ হয়েছিল। এর মানে অবিবাহিত সাফার প্রেগনেন্ট ছিল। এখন ওই দিন বাড়িতে ফিরতে ফিরতে ওমারের রাত হয়ে যায়। মাওয়ার তো তার জন্য অপেক্ষা করছিল। সে বাড়িতে ফেরা মাত্রই মাওয়ার তাকে সব সত্যিটা বলতে থাকে। এখানে বেরিয়ে আসে একটা রহস্য, আর সেটা হচ্ছে ওই বক্সের ভেতরে সে রিকি এবং সাফারের ছবি পেয়েছিল। তারা দুজন সম্পর্কে ছিল, যেটা জানার পর অনেক বেশি রেগে গিয়েছিল ওমার। সে মনে করেছিল সাফার হয়তো বা রিকির দ্বারাই প্রেগনেন্ট ছিল। সে রিকির ওপর এত বেশি রেগে গিয়েছিল যে শুধুমাত্র মেরেই সে থামে না, বরং সে বন্দুক বের করে নিয়ে আসে তাকে পুরোপুরিভাবে শেষ করে দেওয়ার জন্য। ওই সময় মাওয়ার তাকে ডেকে তার হুঁশ ফেরায়। তবুও ওমার তার পাশে গুলি চালিয়ে দেয় এবং তাকে ভয়ানকভাবে মারতে থাকে। এক পর্যায়ে মাওয়ার এসে তাকে থামিয়ে নেয়। এই সব কিছু সারির সামনেই ঘটেছিল। কিছু সময়ের মধ্যে পুলিশ আসে এবং রিকিকে ধরে নিয়ে যায়। তবে মাওয়ারের চিন্তা ছিল তার মাকে নিয়ে, যে কারণে ওই রাতে সে তার মায়ের দেখাশোনা করার জন্য তার পাশে গিয়ে ঘুমিয়ে পড়ে। সে তার মাকে বলে যে সে জানে যে সে সাফারকে বেশি ভালোবাসতো। সে শুধু এটাই বলতে চায় যে মাওয়ার তার মাকে বেশি ভালোবাসে। এই কথা বলে সে তার পাশে শুয়ে পড়ে। তখন সারি বলে যে মায়ের কাছে ঘুমানো কি তা সে জানে না। ছোটবেলা থেকে সে কখনো এই সুখ পায়নি। তবে সে সাফার এবং মাওয়ারকে অনেক আদর করে বড় করেছে। তারা দুজনই তার জান। মাওয়ার প্রশ্ন করে এবার নিশ্চয়ই সাফারের আত্মা শান্তি পাবে। তবে এর কোনো উত্তর সারির কাছে ছিল না। এখন ওই দিন গভীর রাতে কিছু আওয়াজে ঘুম ভেঙে যায় মাওয়ারের। সে দেখতে পায় সারি উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে কারোর সাথে কথা বলছে। তবে পরক্ষণেই দেখা যায় সে তো ঘুম। মাওয়ার তাকে দেখার চেষ্টা করে, ঠিক তখনই আচমকা কোনো এক শক্তি তাকে বিছানার সাথে নিয়ে লাগিয়ে দেয় এবং বিছানার ভেতরে টেনে নিয়ে যেতে আরম্ভ করে। চারপাশ থেকে পানি ঝরছিল। মাওয়ারও যেন পানির ভেতরে তলিয়ে যাচ্ছিল। সেই সাথে কালো ভয়ঙ্কর দেখতে কয়েকটা হাত। সাথে সাথে সে কিছু দৃশ্য দেখতে পায়, যেখানে কালো জাদুর জিনিসপত্র ছিল, সাফার ছিল, সেই সাথে ছিল ওই কালো হাতের ভেতরে সাফারের বাচ্চা। একটা নয়, বরং দুটো। এরই মাঝে ওই কালো হাত মাওয়ারকে ছেড়ে দেয়। তখনই সে উপরে দেখতে পায় কোনো এক প্রেতাত্মা তার দিকে নেমে আসছে, যে কিনা তার দিকে ইশারা করে বলে 3 নাম্বার। আর এরপর ভয়ানকভাবে চিৎকার করে ওঠে, যা দেখে মাওয়ার ঘাবড়ে যায় এবং বিছানা থেকে পড়ে যায় এবং কোনো মতে জানালাটি খুলে দেয়। সে নিজের রুমেই ছিল। সে অবাক হয়ে যায় তার হাতে কিছু ক্ষতের চিহ্ন দেখে। ওই কালো হাত যেখানে তাকে ধরেছিল
সে বুঝে উঠতে পারছিল না এবং সামনে থাকা সাফার এবং তার ছবিটা দেখতে থাকে। ঠিক তখনই সাফারের ওই ভয়ানক মুখ তার চোখে ভেসে ওঠে। এরই মাঝে সে মিউজিকের আওয়াজ শুনতে পায়। রেডিওতে তার মা গানটি চালিয়েছিল। মাওয়ার এটা দেখে অবাক হয় যে তার মা অনেকটা সুস্থ হয়ে উঠেছে। একটু কষ্ট হলেও সে নিজের পায়ে হাঁটছিল এবং খাবারের ট্রে নিয়ে এগিয়ে যাচ্ছিল তার বাবার দিকে। তবে তার বাবা আবারও তার মাকে ইগনোর করে এবং খাবার না খেয়েই সেখান থেকে উঠে চলে যায়। এরপর সারি মাওয়ারের কাছে আসে এবং তার চুলে হাত বুলিয়ে তাকে জড়িয়ে ধরে। মাওয়ারও তার মাকে জড়িয়ে ধরে যেন শান্তি পায়। এর কিছু সময় পর মাওয়ার রেডি হয়ে ওমারের কাছে যায়, যেখানে ওমার তাকে দেখে বলে যে সে তার মায়ের মতো বুদ্ধিমতী। সে না থাকলে হয়তোবা তারা রিকির ব্যাপারে কখনো কিছু জানতেই পারত না। তখনই মাওয়ার ওই আংটিটি তাকে দেখায়, যেটা সে তার ড্রয়ারে পেয়েছিল, এবং জিজ্ঞাসা করে তার মা এই ব্যাপারে জানে কিনা। তখন আংটিটি হাতে নিয়ে ওমার তাকে খুলে বলে যে এই আংটিটি তার প্রথম স্ত্রী আইনির। তাদের বিয়ের মাত্র 6 মাসের মধ্যেই আইনি অসুস্থতার কারণে মারা যায়, আর এরপর তার বাবা মুক্তার থেকে তার বিয়ে দেয় সারির সাথে। একথা বলতে বলতে সে কেঁদে দিয়েছিল। ওই সময় মাওয়ার লক্ষ্য করে দূর থেকে সারি তাদেরকে দেখছে। তাই মাওয়ার এখানে তার বাবাকে বোঝায় যে আপনজনকে হারালে অন্য যারা বেঁচে থাকে তাদেরকে আপন করে নিতে হয় বেশি করে, এতে করে দুঃখ কিছুটা হলেও কমে। একথা বলে মাওয়ার এবার জিজ্ঞাসা করে যে তার বাবা আধ্যাত্মিক ব্যাপারে বিশ্বাস করে কিনা, যার উত্তরে ওমার বলে যে পৃথিবীতে মানুষের থেকে ভয়ানক আর কিছুই নেই। ওই সময় তাদের সাথে দেখা করতে তাদের বাড়িতে মুক্তার আসে, যার সাথে কথা বলে ওমারের একটু হলেও ভালো লাগে। এদিকে ওই সময় বাজারের দৃশ্য দেখা যায়, যেখানে আমরা মাওয়ারের ফ্রেন্ডকে দেখতে পাই, যে কিনা হুডি পরা কাউকে একটা দেখে অবাক হয়ে যায়। লোকটি তার স্টুডিওতেই যায়। আমরা দেখতে পাই এটা আর কেউ নয় বরং রিকি ছিল। পিছ থেকে মাওয়ার এসে তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে, আর এরপর বেঁধে রেখে তাকে জিজ্ঞাসা করা হয় যে সে পুলিশ স্টেশন থেকে পালালো কিভাবে। তখন রিকি বলে যে সে নির্দোষ, তার কোনো দোষ নেই, আর এই কারণেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সে তো সাফারকে ভালোবাসতো, এমনকি সেই তো সাফারকে ওই খারাপ পথ থেকে ফিরিয়ে আনতে সাহায্য করেছিল। তখন মাওয়ারের বন্ধু তাকে জিজ্ঞাসা করে কোন খারাপ পথ থেকে। দৃশ্য চলে যায় অতীতে। আমরা জানতে পারি সাফার খারাপ পথে চলে গিয়েছিল। সে নেশা করতে শুরু করেছিল, যে ব্যাপারটা নিয়ে অনেক বেশি রেগে গিয়েছিল সারি, কেননা এতে করে তার রেপুটেশন নষ্ট হবে। সে একজন নামকরা নর্তকী, আর তার মেয়ে এইভাবে ঘুরে বেড়ায়, সে এইভাবে নেশা করে বেড়ায়। তাই সে এখানে সাফারকে ভয় দেখাতে থাকে যে সে সাফারকে রিহাবে দিয়ে দিবে। সে এখানে সাফারকে উল্টোপাল্টা বলতে থাকে, এমনকি ওই গালিটা দেয় যেটা ওই রাতে মাওয়ার থেকে দিতে গিয়েছিল। ফলে সাফার এবার আর সহ্য করতে পারে না। সে রাগের মাথায় তার মাকে ধাক্কা দেয়, আর এর ফলে সে নিচে গিয়ে পড়ে। এখান থেকে পড়েই মূলত 7 মাস আগে সারি প্যারালাইজড হয়ে গিয়েছিল। এরপর সাফারের গিল্টি ফিলিংস, সেই সাথে রিকির হেল্প, এর মাধ্যমেই সে নেশার পথ থেকে বের হয়ে এসেছিল। তখন মাওয়ার তাকে প্রশ্ন করে তাহলে তাকে এইভাবে প্রেগনেন্ট করে কেন বিপদে ফেললো, যার উত্তরে রিকি বলে সে কখনো সাফারকে স্পর্শ পর্যন্ত করেনি। সে কিভাবে প্রেগনেন্ট হয়েছিল এই ব্যাপারে কোনো ধারণা নেই তার। এই ব্যাপারে হয়তোবা ননি কিছু বলতে পারবে, কেননা সাফার তাকে ননির কথা বলেছিল। যা শুনে মাওয়ার এবার ননির কাছে যাবে বলে ঠিক করে। অন্যদিকে বাড়ির দৃশ্য দেখানো হয়, যেখানে মুক্তার ওমারকে বলে যে তার উচিত পুরো বাড়িটা সার্চ করা। তার মনে হচ্ছে এখানে আধ্যাত্মিক কোনো ব্যাপার আছে। ওয়াহিদের খাবার সে না নিলেও হতে পারে সে কোনোভাবে তাদের উপর স্পেল করেছে। শত্রুতা এবং হিংসার নজর প্রচণ্ড বাজে হয়। গত কয়েকদিন ধরে যা কিছু ঘটছে তাতে ওমারের মনও দুর্বল হয়ে গিয়েছিল। তাই সে নিজেই পুরো বাড়ি তল্লাশি চালায়, যেখানে সে প্রবেশ পথে কার্পেটের নিচে এক টুকরো কাপড় খুঁজে পায়। এই কাপড়টিতে কালো জাদুর সব মন্ত্র লেখা ছিল। দেখে বোঝাই যাচ্ছিল কেউ তার এবং তার পরিবারের ক্ষতি করতে চাইছে। সারিও সেখানে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল। ওমারের মনে হয় এই সব কিছুর পেছনে ওয়াহিদ রয়েছে, তাই সে তখনই চলে যায় ওয়াহিদের কাছে। সেখানে অনেকেই উপস্থিত ছিল, যারা কিনা ওয়াহিদের সমর্থক। ওমার এখানে ওয়াহিদকে তার পরিবারের উপর কালো জাদু করা নিয়ে অ্যাকিউজ করতে থাকলে ওয়াহিদ এবার তাকে হুমকি দেয়। তার কাছে সাফারের পোস্টপার্টামের রিপোর্ট ছিল, যেখানে সাফারের মিসক্যারেজের কথা লেখা ছিল,
যেটা দেখে ওমার চুপ হয়ে যায়। এই ব্যাপারটা বাইরে আসলে তার মান সম্মান থাকবে না। ওমার এখানে অনেকটা রেগে গিয়েছিল। তখন ওয়াহিদ তার সামনে এসে ওই কাপড়ের টুকরোটা তার দিকে ছুঁড়ে দিয়ে বলে সে নিজেই নিজের পরিবারের ক্ষতি করছে। ওমার আরো বেশি রেগে যায় এবং তার উপর গায়ে হাত তুলতে যায়। তবে আশেপাশের সবাই মিলে তাকে আটকে নেয়। শুধুমাত্র তাই নয়, ওয়াহিদের লোকজন এখানে মিলে ওমারকে মারতে থাকে। এদিকে বাড়িতে এসেই ওমারের রুমে চলে যায় মাওয়ার। তবে সেখানে ওমার ছিল না। ঠিক তখনই সে তার মায়ের রুম থেকে মিউজিকের আওয়াজ শুনতে পায়। সে এগিয়ে গিয়ে দেখতে পায় তার মা প্রায় সুস্থ হয়ে গিয়েছে। সে তো মিউজিকের তালে তালে পুরোনো দিনের মতো নাচছে। মাওয়ার তাকে ননির ব্যাপারে জানাতে যাচ্ছিল, ঠিক তখনই সে তার মুখের উপর দরজা বন্ধ করে দেয় এই বলে যে সে টায়ার্ড এবং বিশ্রাম নিতে চায়। মাওয়ার কিছুই বুঝে উঠতে পারছিল না। এদিকে ওমারকে মেরে তার গাড়ির কাছে এনে ফেলে দিয়েছিল ওয়াহিদের লোকেরা। ওমার কোনো মতে গাড়িতে চড়ে বসে এবং সেটা চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ওমার আসা পর্যন্ত মার অপেক্ষা করতে পারে না। সে ননির বাড়ির উদ্দেশ্যে বের হতেই যাবে, ঠিক তখনই তার রুমের লাইটটি নিভে যায়। বিছানার নিচে থাকা ক্যামেরাটি আপনা আপনি ফ্ল্যাশ জ্বলতে থাকে, যেন সেটা এক নাগাড়ে ছবি তুলেই চলেছিল। মার সেটা আনার চেষ্টা করছিল, তখনই বিছানার উপর থেকে পানি এসে তার গায়ে পড়ে। শুধুমাত্র তাই নয়, রুমের দরজাটি আপনা আপনি খুলে যায় এবং একটা হাত মাওয়ারের পা চেপে ধরে। মাওয়ার ঘাবড়ে গিয়েছিল। এমন সময় সে সেখানে সাফারের আত্মাকে আবারও দেখতে পায়। সে হাতে ক্যামেরাটি ধরে রেখেছিল এবং ভয়ে চিৎকার করছিল। এদিকে সাফারের আত্মা তার দিকে এগোচ্ছিল। এক পর্যায়ে সে কোনো মতে রুমের লাইটের সুইচটি অন করে দেয় এবং সেখান থেকে গায়েব হয়ে যায় সাফারের আত্মা। অন্যদিকে আমরা ওমারকে দেখতে পাই, যে কিনা বাড়িতে না ফিরে বরং পৌঁছে গিয়েছিল ওয়াহিদের বাড়িতে, যেখানে সে ঠিক করে নিয়েছিল যে সে এবার ওয়াহিদকে শেষ করে দিবে। তাই তো বন্দুক হাতে সে তার দিকে এগোতে থাকে। তবে তার দিকে বন্দুক তাক করতেই তার শরীর মাটিতে ঢলে পড়ে। দেখা যায় তার গলা কেটে কেউ আগেই তাকে শেষ করে দিয়েছে, যা দেখে হতভম্ব হয়ে যায় ওমার। এদিকে ঠিক ওই রাতেই মাওয়ার চলে গিয়েছিল ননির কাছে। সে তাকে গিয়ে কনফ্রন্ট করে যে রাতে সাফার মারা গিয়েছিল ওই রাতে ননির সাথে দেখা করতে সে কেন এসেছিল। তখনই দৃশ্য চলে যায় অতীতে। আমরা দেখতে পাই মাটিতে শুয়েছিল সাফার এবং তার উপর কোনো এক রিচুয়াল পারফর্ম করতে চলেছিল ননি। সে একটা ডিম নিয়ে তার শরীরের উপর নাড়াতে থাকে। এর ফলে সাফারের ভীষণ কষ্ট হচ্ছিল। ননি এখানে সূরা ইউনুস পড়ছিল। এক পর্যায়ে ডিমটি নড়তে নড়তে ফেটে যায় এবং তার থেকে বেরিয়ে আসে কালো লিকুইড। সে বুঝতে পারে সাফারের উপর খুব ভয়ানক কালো জাদু কেউ করেছে। তাই সে তাকে ওই ব্রেসলেটটি দিয়েছিল, যেটা ওই রাতে তার হাতে আমরা দেখেছিলাম। একই রকম ব্রেসলেট এবার ননি মাওয়ারকে পরিয়ে দেয় এবং বলে এটা না খুলতে। মাওয়ার প্রশ্ন করে সাফারের উপর কালো জাদু কে করেছিল, যার উত্তর ননির কাছে ছিল না। তবে সে মাওয়ারকে সাবধান থাকতে বলে, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়তে বলে। সেই সাথে বলে সে যেন সকলের কাছ থেকে সাবধান থাকে। শয়তান অনেক সময় ভালো মানুষের রূপ নিয়ে আশেপাশেই থাকে। এখন ওই রাতে বাড়িতে ফিরে ননির কথা মতো মাওয়ার আয়াতুল কুরসি পড়তে আরম্ভ করে। তবে তার ভীষণ ভয় লাগছিল। আচমকা ঘরের লাইটটি বন্ধ হয়ে যায়। রুমের দরজা আপনা আপনি খুলে যায়। তার সামনে চলে আসে সাফার, যে কিনা কোথাও একটা যাচ্ছিল। মাওয়ার তার পিছু করতে থাকে। সে তার পিছু পিছু ওই সমুদ্রের তীরে চলে যায়, যেখানে তার লাশ পাওয়া গিয়েছিল। সে সাফারের লাশ দেখতে পায়, যেটা উঠে দাঁড়ায় এবং পিছের দিকে যেতে থাকে। দেখে বোঝাই যাচ্ছিল যে সবকিছু অতীতের দিকে তাকে টেনে নিয়ে যাচ্ছে। সবটা মাওয়ারের সামনেই ঘটছিল, যাতে করে সে সত্যিটা জানতে পারে। হতে পারে এতদিন যাবৎ এ কারণেই সাফারের আত্মা তাকে দেখা দিচ্ছিল। এখন জঙ্গলের মধ্য দিয়ে তার পিছু করতে করতে সে ওই প্ল্যাটফর্মের কাছে চলে আসে, যেখানে মশাল জ্বালানো ছিল। দেখে বোঝাই যাচ্ছিল রাতের অন্ধকারে সেখানে কোনো এক রিচুয়াল পারফর্ম করা হচ্ছে। সেখানে প্ল্যাটফর্মের উপর শুয়েছিল সাফার এবং তার উপর ছিল এক ভয়ানক কালো শক্তি, যেটা কিনা সাফারের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল। ভয়ানক ঘটনা তখন ঘটে যখন মাওয়ার সেখানে নিজেকেই দেখতে পায় সাফারের জায়গায়। ওই কালো শক্তি এবার তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল। তবে তার হাতে তো ওই ব্রেসলেটটি ছিল, যেটার কারণে তার হুঁশ ফিরে আসে। ওই কালো ছায়ার আসল রূপ এবার তার সামনে ভেসে ওঠে। এটা আর কেউ নয় বরং তার নিজের দাদা মুক্তার ছিল, যা দেখে সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সেখান থেকে পালাতে আরম্ভ করে।
মুক্তার একটা ছুরি হাতে তার পিছু করতে থাকে, তবে মাওয়ারের সাথে সে পেরে ওঠে না। সে হাঁপিয়ে যায় এবং এই সুযোগে মাওয়ার সেখান থেকে পালিয়ে যায়। তখনই তার সামনে চলে আসে এক ভয়ানক শক্তি, যাকে মুক্তার বলে ওঠে যে সে তাকে হারতে দিবে না, তৃতীয়টিও তারই হবে। একথা বলে সে প্রমিস করতেই ওই শক্তি সেখান থেকে গায়েব হয়ে যায়। এদিকে বাড়ির দৃশ্য দেখা যায়, যেখানে ওমার এবং সারি তো এইসব কিছুর ব্যাপারে কিছুই জানতো না। ওমার অসুস্থ অবস্থায় বসেছিল, সারি তার কাছে আসে একটা বিশেষ তেল নিয়ে। এখানে ওমারের কথা থেকে আমরা বুঝতে পারি যে সে জানতে পেরে গিয়েছিল ওয়াহিদকে তার বাবাই মেরেছে, অর্থাৎ মুক্তার খুন করেছে, কেননা তার গ্যাস লাইটটি সেখানেই ছিল। এখানে ওমারের হাত পা মালিশ করতে আরম্ভ করে সারি। ঠিক তখনই কাদামাটি মাখা অবস্থায় বাড়িতে ফিরে আসে মাওয়ার। সে এখানে ওমারকে বলে দেয় যে তার দাদা মুক্তার তাকে খারাপভাবে স্পর্শ করেছে, যেটা সে সাফারের সাথেও করেছিল। সারি তো বিশ্বাসই করতে পারছিল না, তবে ওমার বুঝতে পারে তার মেয়ে এই অবস্থাতে নিশ্চয়ই মিথ্যা বলবে না। ঠিক তখনই সারির কিছু একটা হয়ে যায়। ছটফট করতে করতে তার চোখ সাদা হয়ে যায়, সাথে সাথে চারিদিক অন্ধকার হয়ে পড়ে। সারি সেখান থেকে গায়েব হয়ে যায়। ওমার দ্রুত টর্চ লাইট নিয়ে তাকে খুঁজতে থাকে। ঠিক তখনই সারি খুব ভয়ানকভাবে তাদের সামনে চলে আসে এবং অদ্ভুতভাবে নাচতে শুরু করে এবং বারবার বলতে থাকে তৃতীয়টি, তৃতীয়টি। সে হাতের ইশারায় ওমারকে দূরে ফেলে দেয়, যা দেখে মাওয়ার পালাতে আরম্ভ করে। তবে সে যে দরজার সামনেই যাচ্ছিল সেই দরজাই আগে থেকে বন্ধ হয়ে যাচ্ছিল। সে বাড়ি থেকে বের হতে যাবে, ঠিক তখনই ওই শক্তিকে সে দেখতে পায় যে কিনা উড়ে উড়ে তার দিকে আসছিল। আর এর আভাস ননি যেন নামাজের পাটিতে বসেই বুঝতে পারছিল। এদিকে মাওয়ার ভয়ে একটা আলমারির ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। প্রথমে তো মনে হয় সেখানে ওই শক্তি চলে এসেছে, এরপর আলমারিটি কাঁপতে আরম্ভ করে, আবারও থেমে যায়। ঠিক তখনই ওই শক্তি তার মাথা চেপে ধরে। মাওয়ার পালাতে আরম্ভ করে, ঠিক তখনই তার মা সামনে চলে আসে এবং ভয়ানকভাবে বলে এবার সবকিছু শেষ হবে। ঠিক তখনই ননি সেখানে চলে আসে এবং তার মায়ের মাথা চেপে ধরে আয়াতুল কুরসি পড়তে আরম্ভ করে। এর ফলে ওই শক্তি তার ভেতর থেকে বের হয়ে যেতে বাধ্য হয় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। তাকে বিছানার সাথে বেঁধে রাখা হয়, যেহেতু তার উপর এখনো পর্যন্ত তার পুরোপুরি নিয়ন্ত্রণ আসেনি। ওমার চাইছিল পুলিশের কাছে যেতে, তবে মাওয়ার এই মুহূর্তে তার মায়ের কাছ থেকে দূরে যেতে চাইছিল না। গোসল করে মাওয়ার তার কাছে আসে, যেখানে ইমোশনালভাবে সে মাওয়ারকে ডাকছিল। মাওয়ার তার কথায় গলে যাবে, ঠিক তখনই ননি বলে ওঠে যে এটা তার মা নয়। সে কিছু একটা সারির উপর ছুঁড়ে মারতেই তার ভেতরের ওই শক্তি বেরিয়ে আসে। ননি তাকে প্রশ্ন করতে থাকে যে তাকে কে ডেকেছে, তার মাস্টারকে। তবে সে ভয়ানকভাবে হাসতে থাকে। সে এবার রেডিওর দিকে তাকিয়ে পড়ে, সাথে সাথে রেডিওতে একটা ভয়েস চালু হয়ে যায়। এটা সারির কণ্ঠস্বর ছিল। দৃশ্য চলে যায় অতীতে, যেদিন ওমার এবং আইনি অর্থাৎ ওমারের প্রথম স্ত্রীর বিয়ে হয়েছিল। সারি ছোটবেলা থেকেই একা বড় হয়েছে। সে নর্তকী হিসাবে অনেক বেশি নাম করা ছিল, তবে তার একমাত্র ভালোবাসা ছিল ওমার। সে ওমারকে এত বেশি ভালোবাসত যে সে তার ভালোবাসায় অন্ধ হয়ে যায়। সে যে কোনো মূল্যে ওমারকে পেতে চাচ্ছিল, আর এর জন্য সে প্রথমে হাত করে মুক্তারকে। সে মুক্তারকে নিজের সাথে সাথে ক্ষমতারও লোভ দেখায়, যার ফলে মুক্তার এবার তার সাথে চলে যায় রিচুয়াল করতে। সেখানে তারা রিচুয়ালের মাধ্যমে এক শয়তান জিনের রানীকে ডেকে আনে, আর এরপর নিজ নিজ আকাঙ্ক্ষা ওই জিনের কাছে বলতে থাকে। সারি চেয়েছিল আইনি যেন মারা যায় এবং ওমার সারা জীবনের জন্য তার হয়ে যাক। ওই জিনের রানী তার উইশ পূরণ করে, তবে তার একটা শর্ত ছিল, আর সেটা হলো ওমার ততদিন পর্যন্ত তার হয়ে থাকবে যতদিন সে নিজের সৌন্দর্য দিয়ে তাকে মুগ্ধ করে রাখতে পারবে। তবে 7 মাস আগে সাফারের ধাক্কা খেয়ে সারি যখন নিচে পড়ে গিয়েছিল তখন সে প্যারালাইজড হয়ে গিয়েছিল, আর এর ফলে আস্তে আস্তে ওমার তার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল, যেমনটি আমরা ওই ছবি তোলার সময়ও দেখেছিলাম। তাই তো এত বছর পর সে সারি আবারও ওই জিনের রানীকে ডাকে। এই কাজে তাকে সাহায্য করছিল মুক্তার। এখানে জিনের রানী তাকে সুস্থ করতে রাজি তো হয়, তবে এর বদলে সে 3টি গর্ভে থাকা শিশুর বলি চায়, যার রক্ত হতে হবে সারি এবং ওমারের। তাই তো মুক্তার যেহেতু ওমারের বাবা ছিল, এ কারণেই সারি এবার নিজের প্রথম সন্তান অর্থাৎ সাফারকে এই সব কিছুর জন্য বেছে নেয়। প্রতি রাতে জিনের বশে এসে সে এই প্ল্যাটফর্মে চলে আসতো, আর এরপর তার দাদা তার সাথে বাজে কাজ করত, যার ফলে সে প্রেগনেন্ট হয়ে যেত।
যে গর্ভে থাকা শিশুর বলি নিত ওই শয়তান জিন। এরকমটি সাফারের সাথে 2 বার হয়েছিল। তবে তৃতীয়বার এরকম কিছু হওয়ার আগেই ননি তার হাতে ওই ব্রেসলেটটি পরিয়ে দিয়েছিল, যে কারণে তার দাদা যখন আবারও তার সাথে খারাপ কাজ করতে যায় তখন তার হুঁশ ফিরে আসে। ওই শয়তান জিন এবং দাদাকে এইভাবে সামনে দেখে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল সাফার। সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তার দাদা তাকে থামাতে যায়। তবে সে সাফারের কাছে পৌঁছানোর আগেই সাফার হোঁচট খেয়ে পড়ে যায় এবং তার গলায় ঢুকে যায় ওই কাঠের অংশটি, যার ফলে সে সেখানেই মারা যায়। এই কালো জাদু এবং 2টি গর্ভে থাকা শিশুর বলির মাধ্যমেই মূলত সারি আস্তে আস্তে করে সুস্থ হয়ে উঠছিল। তবে যেহেতু সাফার মারা গিয়েছিল তাই জিন এবার তার উপর ভীষণভাবে রেগে গিয়েছিল। পরবর্তীতে সারি এই কাজের জন্য বেছে নেয় নিজের ছোট মেয়ে মাওয়ারকে। আর এই কারণেই মূলত সেদিন মাওয়ারকে সে বলেছিল যে তার তো মাওয়ার আছে। রাতের বেলা সে যখন বলেছিল সবকিছু ঠিক হয়ে যাবে, তখন মূলত তার সামনে ছিল ওই জিন। সে জিনকে উদ্দেশ্য করেই বলছিল যে 3য় সন্তান সে মাওয়ারের পেট থেকে পাবে। আমরা জানতে পারি মাওয়ার অলরেডি প্রেগনেন্ট হয়ে গিয়েছে, তাই তো তার এখানে ভীষণ ঘৃণা হতে থাকে তার নিজের মায়ের প্রতি। এখন এই পরিস্থিতি সামলানোর জন্য ননি বলে যে আগে ওই জিনের সাথে সারির যে সম্পর্ক আছে সেটা ভাঙতে হবে। একথা বলে সে বাইরে চলে যায় রিচুয়ালের জিনিসপত্র আনতে। এরই মাঝে তার চিৎকারের শব্দ শোনা যায়। ওমার বাইরে গিয়ে দেখতে পায় তার বাবা মুক্তার এসে ননিকে শেষ করে দিয়েছে। এই সব কিছু থেকে একমাত্র ননিই তাদেরকে বাঁচাতে পারত, যে কারণে তার মৃত্যুতে ওমার একদমই ভেঙে পড়েছিল। তার বাবা এখানে বলতে থাকে ওই জিনের দয়ায় ওমার কখনো দারিদ্রতা দেখেইনি। তার বাবা যা কিছু করেছে তাদের কথা ভেবেই করেছে। যা শুনে ওমার এবার কাঁদতে শুরু করে যে তার নিজের সন্তান সাফারকে তো তার বাবাই শেষ করে দিয়েছে। তার বাবা কিভাবে পারল ওমারের মেয়ের সাথে এমনটি করতে। এদিকে হাত ছাড়িয়ে মাওয়ারের কাঁধে হাত রাখে সারি। সারির ভেতরে থাকা ওই জিন এইভাবেই মাওয়ারকে বশ করে নেয়। তার কান্নার আওয়াজ শুনে ওমার তার দিকে যেতেই যাবে, ঠিক তখনই সে হাতের ইশারায় ওমারকে চারিদিকে ছুঁড়ে ফেলতে থাকে। ওমার সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা মাওয়ারকে দেখতে পাই ওই প্ল্যাটফর্মের উপরে। সেখানে আবারও রিচুয়াল পারফর্ম করছিল তার দাদা এবং মা। তবে ব্রেসলেটের কারণে তার উপরে ওই জিনের বশ বেশিক্ষণ থাকে না, যা দেখে মুক্তার এবার তার কাছে চলে যায় এবং তাকে বোঝাতে থাকে এই প্রসেস এখনই শেষ হয়ে যাবে। সে এখানে মাওয়ারের হাতে ওই ব্রেসলেটটি লক্ষ্য করে, যেটার কারণে সে মাওয়ারকে স্পর্শও করতে পারছিল না। তাই তো সে মাওয়ারের হাত প্ল্যাটফর্মের সাথে আঘাত করে তার ব্রেসলেটটি ছিঁড়ে ফেলে। আর এরপর সে সারির সামনে এসে নিজের আকাঙ্ক্ষা প্রকাশ করতে থাকে। সারি তখন আবারও পজেস হয়ে যায় ওই শয়তান জিন দ্বারা। তার মুখ থেকে কালো লিকুইড বের হয়ে আসে, যেটা সে খেয়ে নিতে বলে মুক্তারকে। মুক্তার তাই করে। এদিকে ততক্ষণে ওমারের জ্ঞান ফিরে এসেছিল। সে বন্দুক হাতে নিয়ে পৌঁছে গিয়েছিল ওই স্থানে। তার মনে এসেছিল মাওয়ার তাকে বলেছিল যে সাফারের কানের দুল সে কোথায় পেয়েছিল। ওই কথা অনুযায়ী সে এখানে পৌঁছে গিয়েছিল। সে সেখানে পৌঁছেই প্রথমে নিজের বাবার উপর গুলি চালিয়ে দেয়। তবে এতে যেন মুক্তারের কিছুই হয় না। সে ছুরিটি হাতে নেয় এবং নিজের ছেলের দিকে এগোতে থাকে। ওমার আরও 2 বার তার উপর গুলি চালায়, তবে এতেও কোনো লাভ হয় না। সে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তার ছেলের উপর। তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে ওই সময় মাওয়ার আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করছিল, যার ফলে তার উপর থেকে ওই শয়তান জিনের বশ কেটে যাচ্ছিল। এদিকে ওমারকে মারতে যাচ্ছিল মুক্তার, তবে নিজের ছেলেকে সে কিভাবে খুন করবে। তখনই পিছ থেকে সারির ভেতরে থাকা জিন তাকে বলতে থাকে যে নিজের ইচ্ছা পূরণ করতে হলে তাকে ওমারকে মারতেই হবে। তাই তো মুক্তার এবার ওমারকে ওই ছুরি দিয়ে আঘাত করতেই যাবে, তবে তার আগেই মাওয়ারের জ্ঞান ফিরে আসে। সে মুক্তারের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর আবারও মুক্তার এবং ওমারের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, যার এক পর্যায়ে ওমার মুক্তারকে ধাক্কা দেয় এবং সে একটা গাছের গুঁড়িতে গিয়ে গেঁথে যায়। অর্থাৎ সাফারের মতো করেই একইভাবে তার মৃত্যু হয়। বাবা মেয়ে এটা দেখে অনেক বেশি ভেঙে পড়েছিল। এদিকে সারির ভেতরে থাকা ওই জিন চিৎকার করতে থাকে। তার ভেতরে থাকা জিন বেরিয়ে যায়। সমুদ্রের পানির ভেতর থেকে সে নিজের আসল রূপ নিয়ে বেরিয়ে আসতে থাকে। সে এক এক সময় এক একজনের রূপ নিচ্ছিল, আর এভাবেই রূপ বদলাতে বদলাতে সে নিজের নর্তকের রূপে চলে আসে। সে সারির সামনে এসে তার সামনে মাথা নত করতে বলে। সারি তাই করে, আর এরপর নিজের ইচ্ছা ব্যক্ত করতে থাকে। মাওয়ার এবং ওমার তাকে নিষেধ করছিল, তবে সে শোনে না। সে তখনও পর্যন্ত ওমারের প্রেমে পাগল ছিল। তার জীবনে একটাই চাহিদা, আর সেটা হলো সে ওমারকে চায়, ওমারের ভালোবাসা চায়।
ওই জিন এবার নিজের মুখ থেকে কালো লিকুইড ঢেলে দেয়, যা খেয়ে নেয় সারি। আর এরপর জিন তার কাছে বলি চায় তার মেয়ে মাওয়ারের, যা শুনে এবার সারি পুরোপুরিভাবে ওই জিনের বশে এসে নিজের মেয়েকেই খুন করতে উদ্যত হয়। ওমার তখন মাঝে চলে আসে। সে মাওয়ারকে বাঁচানোর জন্য সারির সাথে লড়াই করতে থাকে। এরই মাঝে মাওয়ারের সামনে আসে ওই জিন এবং তার গলা চেপে ধরে তাকে হাওয়ায় তুলে নেয়। সে এখানে মাওয়ারকে বলে তার ইচ্ছা ব্যক্ত করতে, সে তার ইচ্ছা পূরণ করবে। সাথে সাথে দৃশ্য পরিবর্তিত হয়ে যায়। আমরা মাওয়ারকে একদম সুস্থ স্বাভাবিক সুন্দর ড্রেস পরা তার বেডরুমে দেখতে পাই, যেখানে সাফার এসে তাকে ডাক দেয় এবং বলে তারা পরিবারের সকলে মিলে ছবি তুলবে। মাওয়ার তো দেরি করে ফেলছে, তাড়াতাড়ি যেন সে আসে। মাওয়ার ক্যামেরা হাতে নিয়ে সেখানে যেতেই দেখতে পায় তার বাবা মায়ের মধ্যে খুব সুন্দর সম্পর্ক, যেমনটি আগে ছিল। সকলে গিয়ে রেডি হয়ে বসে পড়ে ছবি তোলার জন্য, যা দেখে এবার মাওয়ার অনেকটা খুশি হয়ে যায়, যেন সে এই সব কিছুই চাইছিল নিজের মনে মনে। তবে হঠাৎই সে উপলব্ধি করতে পারে এই সব কিছু বাস্তবে ঘটছে না, বরং ওই জিন তাকে প্রলোভন দেখাচ্ছে। তাকে চুপচাপ দেখে সারি তার কাছে উঠে আসে এবং তার সামনে হাত মেলে বলে সে চাইলে সবকিছুই ঠিক হয়ে যাবে। তখনই মাওয়ার চিৎকার করে বলতে থাকে না না। এভাবেই ঘুরতে থাকে চারিদিকে। সে ফিরে আসে বাস্তব জগতে, যেখানে ওই জিন তাকে এই প্রলোভন দেখিয়ে নিজের দাসে পরিণত করতে চাইছিল, যেভাবে সে মুক্তার এবং সারির সাথে করেছিল। তবে মাওয়ার এত সহজে তার হাতে ধরা দেয় না। সে চিৎকার করে বলে ওঠে সে তার দাস হবে না। আর এর ফলে জিন হেরে যায়, তার হাত থেকে মাওয়ার নিচে পড়ে যায়। সেই সাথে হেরে যায় সারিও। তার খোপার ওই ক্লিপ তার নিজের পেটেই ঢুকে যায়। সে এখানে ওমারকে উদ্দেশ্য করে বলে সে অল্প বয়স থেকে যা কিছু করেছে শুধুমাত্র ওমারকে পাওয়ার জন্য করেছে। তবে ওমার তাকে কখনোই মন থেকে ভালোবাসেনি। এ কারণেই তো সে অসুস্থ হওয়ার পর ওমার তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। ওমারও এখানে নিজের ভুল বুঝতে পারে। সে সারিকে বলতে থাকে যে সে নিজের পরিবার নিজেই ধ্বংস করেছে, তবে এখন সবকিছু শুধরে নেওয়ার সময়। সারি যেন তার সাথে থাকে। সারি তার হাত স্পর্শ করে। ঠিক তখনই জিনের নজর পড়ে সারির উপর। সে এবার নিজের ভয়ানক রূপে চলে আসে এবং এরপর সারিকে প্রশ্ন করে সে কার দাস। উত্তরে সারি হাসতে হাসতে উত্তর দেয় সে ওই জিনের দাস। একথা বলা মাত্রই জিন তাকে টেনে নিয়ে যায়। চিৎকার করে কাঁদতে থাকে ওমার এবং মাওয়ার। সামনে থাকা ওই প্ল্যাটফর্মে আগুন ধরে যায়। ওই জিন সারিকে নিয়ে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তিত হয় এবং এই ঘটনার বেশ কিছুদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই। ওমার তখন জেলখানায়। স্ত্রীকে গায়েব করা এবং বাবাকে খুন করার অপরাধে তার জেল হয়েছিল, যেখানে তার সাথে দেখা করতে এসেছিল মাওয়ার। মাওয়ার জানতো তার বাবা নির্দোষ, কিন্তু পুলিশ তো আর এটা বিশ্বাস করবে না। ওমারের খুব শীঘ্রই ফাঁসি হতে চলেছে। মাওয়ার জানায় যে তার চাকরি হয়ে গিয়েছে। সে তার প্রথম আর্টিকেলই লিখেছিল সমুদ্রের ওই জিনকে জাগানোর রিচুয়াল সম্বন্ধে। সে তার বাবাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে, তবে সবকিছুতে সে ব্যর্থ। তার বাবা এখানে বলে যে তার কোনো আক্ষেপ নেই। আক্ষেপ আছে শুধুমাত্র নিজের জীবনকে সুন্দরভাবে উপভোগ না করার কারণে, নিজের পরিবারকে গুরুত্ব না দেওয়ার কারণে, সারিকে ওই জিনের শর্তের কাছে হারিয়ে দেওয়ার কারণে। সে যদি সারিকে মন থেকে একসেপ্ট করে নিত বা ভালোবাসতো, তাহলে হয়তোবা তার পরিবারের এই অবস্থা হতো না। এই সব কিছুর জন্য সে মাওয়ারের কাছে ক্ষমা চায়। মাওয়ারও এখানে তার বাবাকে ক্ষমা করে দেয়। আর এরপর চলে আসে সমুদ্রের তীরে। সেখানে বসে তাদের পরিবারের শেষ ছবিটা সে দেখতে থাকে। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আমাদের যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।